হ্যাঁ এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে আমি অনুপাত বিশ্লেষণের জন্য 10টা এমসিকিউ করাবো তোমাদের। এগুলো মূলত তোমাদের সিএনটির যে এক্সাম আছে সামনে, সেটাকে কেন্দ্র করে। এই 10টা প্রশ্ন যে দেখতেছো আমাদের স্ক্রিনে এখন, এই 10টা প্রশ্নই মূলত আমি সলভ করাবো তোমাদের এই ভিডিওটা জুড়ে। তো খাতা কলম নিয়ে বসতে পারো যদি আমার সাথে সাথে সলভ করতে চাও, গুড ফর ইউ। আর যদি না হয় আমার সাথে ফলো অ্যালং, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা শুরু করে ফেলি। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, চলতি অনুপাত 3:1 বা 3:1, চলতি সম্পত্তি দেওয়া আছে 50,000 টাকা এবং আমাদের জিজ্ঞেস করছে চলতি মূলধন অনুপাত কত। আচ্ছা, তো এখানে দেখো আমাদের চলতি সম্পত্তি দেওয়া আছে, চলতি মূলধন দেওয়া আছে এবং চলতি অনুপাতের কথা বলতেছে। তার মানে আমাদের অ্যাটলিস্ট চলতি মূলধনও তো না, যেখানে চলতি মূলধন অনুপাত দেওয়া। আচ্ছা, সো এখানে আমাদের মিনিমাম 3টা জিনিস জানা লাগবে, রাইট? তো আমি তোমাদের একটু দেখাই নিই যে অ্যাকচুয়ালি এই ম্যাথটা করতে গেলে আমাদের কী কী জিনিস জানা লাগবে আগে। ওকে, আচ্ছা, তো দেখো এই যে 3টা সূত্র দেখতে পাচ্ছ, চলতি অনুপাত, চলতি মূলধন অনুপাত এবং চলতি মূলধন কি, এই সূত্রগুলো তোমাদের কিন্তু জানতে হবে। এগুলো কিন্তু খুবই বেসিক, তোমরা 9-10-এও চলতি অনুপাত করে আসছো। হ্যাঁ, চলতি মূলধন অনুপাতটা খুব সম্ভবত ইন্টারমিডিয়েটে তোমাদের জন্য নতুন। ওকে, ফাইন। তো সূত্রগুলো না হয় জানো তোমরা, ফাইন, কিন্তু এই সূত্রগুলো এক্সামে কীভাবে কাজে লাগাইতে হবে, ঠিক আছে? এক্সামে কীভাবে তুমি বুঝবা যে কখন কোনটা ইউজ করতে হবে, এটা কিন্তু জরুরি। বিকজ সূত্র জানা ইজ নট এনাফ। অ্যাডমিশন টেস্টের কাজই হচ্ছে কীভাবে তোমাকে ওরা আটকে দিতে পারে, এটাই হচ্ছে ওনাদের টার্গেট। ওকে, ফাইন। তো দেখি, আমাকে বলছে চলতি অনুপাত দেওয়া আছে প্রথমত। আচ্ছা, চলতি অনুপাত 3:1। এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে আমার এই যে চলতি অনুপাত 3:1কে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। এটাকে কিন্তু আমরা যে 3:1 এভাবে লিখি। ওকে, ফাইন। তাহলে এই যে 3:1 এটার মানে হচ্ছে আমার যদি চলতি দায় 1 হয়, 1 যে কোনো একটা ইউনিটে হইতে পারে, হ্যাঁ, তাহলে আমার চলতি সম্পদ হবে তার 3 গুণ। ওকে, এটা হচ্ছে 3:1-এর মিনিং। আচ্ছা, এখন আমরা বলতেছে চলতি সম্পত্তি হচ্ছে আমাদের 50,000 টাকা। তাহলে এই চলতি সম্পত্তির ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে কত? 3, রাইট? তাহলে চলতি সম্পত্তির ভ্যালু এই যে 3, এই 3 অংশের ভ্যালু হচ্ছে আমার 50,000 টাকা। এটাকে যদি আমি 3 ভাগ করি, তাহলে যেটা পাবো সেটা হবে কিন্তু আমার চলতি দায়। কারণ এই 50,000 কি আমার এই 3 অংশ, রাইট? আর এই এটাকে 3 ভাগ করলে আমি পাবো কি আমার চলতি দায়। ওকে, বাট আমার চলতি দায় তো চাই না, আমার চাইছে কি চলতি মূলধন অনুপাত। তো এটা করতে হলে আমাকে প্রথমে কি বের করতে হবে ভাই? চলতি মূলধনটা বের করতে হবে। তাহলে দেখি আমার চলতি মূলধন কত টাকা। চলতি মূলধন বের করতে হলে আমার চলতি সম্পদ পাচ্ছি এখানে 50,000 টাকা। আচ্ছা, 50,000 টাকা। চলতি দায় আমাদের চলতি দায় কত দাঁড়াচ্ছে? 50,000কে আমি 3 ভাগ করি, ঠিক আছে? 50,000 ডিভাইড বাই 3। ওকে, আচ্ছা, তাইলে আমাদের এখানে দাঁড়াইতেছে 1,50,000, 1, 2, 3 মাইনাস 50 করলে আমার হয়ে যাচ্ছে কি 1 লক্ষ ডিভাইড বাই 3, তার মানে 33,333। ওকে, এটা আসলে মুখে মুখে করতে পারবা তোমরা যখন রেগুলার ম্যাথ করবা। ওকে, আচ্ছা, তো এটা দাঁড়ালো কি আমার চলতি মূলধন। ওকে, চলতি সম্পদ ছিল এটা, চলতি দায় এটা, এখন এটা দাঁড়ালো আমাদের চলতি মূলধন। আচ্ছা, তাহলে আমরা জিজ্ঞেস করছি চলতি মূলধন অনুপাত কত। আচ্ছা, আমরা কিন্তু এটাকে এইভাবে না নিলেও পারি। কেন আমি বলতেছি, এইটা দাঁড়ালো আমাদের কি চলতি মূলধনের পরিমাণ। ওকে, তাইলে আমি চলতি মূলধন অনুপাতে ভ্যালুটা প্লাগ ইন করি। হ্যাঁ, তো চলতি মূলধনে আমরা ভ্যালু বসাবো কত? 1 লক্ষ ডিভাইডেড বাই 3। এটা কিন্তু শুধু এই উপরের অংশটা। ওকে, এখন আমি নিচে বসাবো চলতি দায়। চলতি দায় আমার কত? 50,000 ডিভাইডেড বাই 3। ওকে, আচ্ছা, তাইলে আমরা এখন এটাকে যদি আমরা জানি এরকম ভগ্নাংশ থাকলে নিচেরটা উল্টে যাবে, তাই না? তাহলে 1 লক্ষ ডিভাইডেড বাই 3 গুণ হচ্ছে 3 ডিভাইড বাই 50,000। এই 3 কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে। এই দেখো, আমি এখানে যেই ক্যালকুলেশনটা করলাম, যেটা তোমাদেরকে বললাম যে মুখে মুখে হয়তো বা তোমরা করতে পারবো উইথ প্র্যাকটিস, এটা কিন্তু আসলে প্রয়োজন হইল না, ঠিক আছে? সো খেয়াল রাখবা, যেহেতু তোমাদের এটা অ্যাডমিশন টেস্ট, তোমাদের এখানে খুব বেশি সূক্ষ্ম ক্যালকুলেশন করার প্রয়োজন হবে না, যেহেতু তোমাদের ক্যালকুলেটর অ্যালাউড না। ওকে, আচ্ছা, তাহলে আমাদের চলতি মূলধন অনুপাত কত দাঁড়ালো? এটাকে আমরা 50,000
2 বার যায় এখানে। ওকে, তাহলে চলতি মূলধন অনুপাত দাঁড়ালো আমাদের 2:1। ওকে, দেখি আমাদের অপশন আছে কিনা। ইয়েস, 2:1, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে ফাইন, 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে বলছে একটা কোম্পানির সমাপনী মজুত পণ্য দেওয়া আছে এবং অগ্রিম প্রদানের মূল্য দেওয়া আছে, মানে অগ্রিম খরচের কথা বলতেছে। 25,000 টাকা হচ্ছে আমার সমাপনী মজুদ, এই সমাপনী মজুদ হচ্ছে আমার এই 25,000 টাকা। আর অগ্রিম যেটা দেওয়া আছে, কলম উল্টাপাল্টা করতেছে, হ্যাঁ, অগ্রিম প্রদানের মূল্য হচ্ছে আমার ও আচ্ছা না, আমি ভুল বললাম, কলম উল্টাপাল্টা করতেছে, আমার মাথা উল্টাপাল্টা করতেছে, মজার ব্যাপার। আচ্ছা না, দেখো আমাদের সমাপনী মজুদ এবং অগ্রিম প্রদান দুটো মিলিয়ে বলতেছে আমাদের 25,000 টাকা। ওকে, আচ্ছা তার মানে কি সমাপনী মজুদ এবং অগ্রিম প্রদান আলাদা আলাদাভাবে কত, আপাতত আমার এটা প্রয়োজন হচ্ছে না। ওকে, তার মানে এরকম কিছু একটাই আমাকে দিবে, বলতেছে এটার 7 গুণ, এই যে অগ্রিম প্রদান আর সমাপনী মজুদের 7 গুণ হচ্ছে তড়িৎ সম্পত্তি। তাহলে এই 25,000 যেহেতু আমার এই দুইটার অংশ, তাহলে আমার তড়িৎ সম্পত্তি কত? আচ্ছা তার আগে আমি একটু বের করে রাখি তোমাদের যে সূত্রগুলো এই ম্যাথে প্রয়োজন হবে, সেটা হচ্ছে চলতি অনুপাত এবং তড়িৎ অনুপাত। ওকে, আচ্ছা আর প্রশ্নটার লাস্টে ছিল যদি তড়িৎ অনুপাত 7:6 হয়, চলতি অনুপাত কত? আচ্ছা, তো যেহেতু বলছে চলতি অনুপাত কত, মানে ডেফিনেটলি আমার চলতি অনুপাত লাগবে, কিন্তু আমার চলতি অনুপাত বের করতে গেলে কি লাগবে? চলতি সম্পদ, হ্যাঁ সম্পদটা লাগবে, আর চলতি দায়টা লাগবে। এই দুইটা আমি কই পাবো ভাই? এই দুইটার কি সরাসরি কিছু দেওয়া আছে? না। এখন দেখো আমার দেওয়া আছে কি কি, তড়িৎ অনুপাতের ভ্যালু দেওয়া আছে, তার মানে এই ভ্যালু থেকে তড়িৎ অনুপাত আমরা জানি 7/6, এটা আমার প্রশ্নে দেওয়া আছে। ওকে, আচ্ছা এইটাকে ব্যবহার করে আমরা এখন বের করব আমার ওই সম্পদ আর দায়ের অ্যাকচুয়াল ভ্যালুগুলা কত। দেখো বলা আছে তড়িৎ সম্পত্তি, এই যে তড়িৎ সম্পদ আমি বললাম এই 7-এর ভ্যালু হচ্ছে আমার এই 25,000-এর 7 গুণ, তাহলে 25,000 গুণ 7 যেটা, সেটার ভ্যালু হচ্ছে আমার তড়িৎ সম্পদ। আচ্ছা তাহলে চিন্তা করো এই উপরে যদি 25,000 গুণ 7 হয়, নিচে কি হবে? 25,000 গুণ 6। কারণটা কি? কারণ এই যে অনুপাতটা তার আগে এরকম ছিল না, তাই না? উপরে নিচে কিছু একটা ভ্যালু ছিল, কাটাকাটি হয়েই তো লাস্টে 7/6 আছে, তাই না? তাহলে উপরে যেহেতু 25,000-এর সাথে 7 গুণ করলাম আমরা, কারণ আমাদের তড়িৎ সম্পত্তির টোটাল ভ্যালুটা আমাদের প্রশ্নে বলেই দিয়েছে 25,000-এর 7 গুণ, তার মানে নিচের চলতি দায়টাও অবশ্যই 25,000-এর 6 গুণ, কারণ না হলে আমরা এটা কাটাকাটি করে ভগ্নাংশটা মিলাইতে পারি না। ওকে ফাইন, তাইলে দেখো আমার এখন বলতেছে চলতি সম্পদ আর চলতি দায় যেতে বলতেছে, কিন্তু আমি এখনো যেতে পারতেছি না, কারণ এই যে অংশটা এটা কিন্তু আমার তড়িৎ সম্পদ, এটা কিন্তু আমার চলতি সম্পদ না। ওকে, আচ্ছা তাহলে আমার 25,000-কে যদি আমি 7 দিয়ে গুণ দিই, হ্যাঁ, তাহলে আমি কত পাই? আমরা জানি 4×25 হচ্ছে 100, তার মানে 4×25,000 মিলে 1 লাখ, 8-এ 2 লাখ, 25,000 কমাইলে হবে 1,75,000। ওকে ফাইন, আর নিচে দাঁড়াচ্ছে আমার 25,000 2 দিলে 50,000, আর ওখানে 1 লাখ, 1,50,000, অথবা উল্টাভাবে আসতে পারো যে এইটা থেকে 1 গুণ কম, মানে 1,75,000 থেকে 25 কম, আইদার ওয়ে ইটস ফাইন। আচ্ছা এখন আমরা দেখি আমার তড়িৎ সম্পদ, এখন আমার কিন্তু জানতে হবে যে তড়িৎ সম্পদের ফর্মুলাটা কি ছিল আমাদের, এই যে চলতি সম্পদ, হ্যাঁ আমাদের যে চলতি সম্পদটা আছে, চলতি সম্পদ হচ্ছে আমার কত টাকা আমি জানি না, চলতি সম্পদ হচ্ছে আমার ধরলাম এক্স, এক্স থেকে আমি যখন 1,75,000 টাকা বাদ দেব কি না 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 না, 1,75,000 হচ্ছে আমার তড়িৎ সম্পদ, তাই না? তড়িৎ সম্পদ 1,75,000, তাহলে চলতি সম্পদ হচ্ছে 1,75,000, এইটা প্লাস হচ্ছে আমরা তড়িৎ সম্পদ থেকে যেটা বাদ দিই। তড়িৎ সম্পদে আমরা কি কি আনি না? সমাপনী মজুদ এবং অগ্রিম প্রদান, এই দুইটার ভ্যালু হচ্ছে আমার টোটালে 25,000 টাকা। তাহলে আমার চলতি সম্পদ টোটাল দাঁড়ালো কত ভাই? 2 লাখ, 2,50,000 তো না, 2 লাখ। ওকে ফাইন, তাহলে আমরা চলতি সম্পদ পেয়ে গেলাম এবং চলতি দায়ও আমরা পেয়ে গেলাম। আমরা তড়িৎ দায় বের করতে পারি তড়িৎ অনুপাতের জন্য, বাট তড়িৎ দায় নিয়ে আমাদের প্রশ্নে তেমন কিছু বলা নাই, আমরা চলতি দায় দিয়েই কাজ করে ফেলতে পারবো। ওকে আচ্ছা, তাইলে আমরা যে চলতি দায়টা পেলাম কত, সেটা কত? 1,50,000 টাকা। তাহলে আমার মেইনলি দরকার ছিল চলতি অনুপাতটা, তাহলে চলতি অনুপাতে আমরা এখন ভ্যালু বসাই। চলতি সম্পদ 2 লাখ, সো 2 লাখ ডিভাইডেড বাই হচ্ছে এখানে আমার 1,50,000,
50,000 টাকা হচ্ছে আমার চলতি দায়। এই 3টা শূন্য কাটা, আরও একটা শূন্য কাটা, আরও একটা শূন্য কাটা, 20/15। তাহলে 20/15 কত? 4 5 20, 3 5 15। তাহলে 4:3। এইটা হচ্ছে আমার আনসার। দেখি আমার আনসার আছে কিনা। ইয়েস, 4:3। ওকে, এটা হচ্ছে আমাদের থট প্রসেস। ওকে, নেক্সট টাইম যদি আমার এরকম একটা ম্যাথ আসে, চলতি অনুপাত বের করতে বলে বা চলতি দায় বের করতে বলে, নেক্সট আরও 2 একটা প্রশ্ন আছে তোমাদের, আমি দেখাবো যে আমি তাড়াতাড়ি করলে কীভাবে করতাম। ওকে, আচ্ছা, এখানে ওই যে তোমার তড়িৎ অনুপাতের যেই ব্রেকডাউনটা আছে, আমি একটু আগে যেটা করলাম সেটা দেখো, যে চলতি সম্পদ থেকে আমরা যে মজুদ মাল এবং অগ্রিম খরচটা বাদ দেই, এইটা কিন্তু আমার ওই যে ওই বাদ দিই বলে কিন্তু এটাকে আমরা অ্যাড করে আবার আমরা চলতি সম্পদে ফিরে যাওয়া লাগতেছে। ওকে, এটা আমি তখন দেখাই নাই, আমার মনে ছিল না যে এটা স্লাইডে আছে। ওকে, ফাইন, নেক্সটে যাই আমরা। আচ্ছা, এখানে আমাদের অপশন দেওয়া নেই, তার মানে এটা ধরে নিতে পারো তোমাদের যে রিটেনের প্রশ্ন আসে রিটেনের মতো এটা। ওকে, ফাইন। এখানে কি বলছে, আমরা একবার জাস্ট নর্মাল প্রশ্নটা দেখে জিজ্ঞেস করছে মজুদ মালের মূল্য কত, মানে আই থিঙ্ক, আচ্ছা ওই তারিখে বলতে ডিসেম্বর 31 তারিখে, তার মানে সমাপনী মজুদ জিজ্ঞেস করছে। বুঝছে, ফাইন। তো জিজ্ঞেস করছে চলতি সম্পদ এত টাকা, চলতি মূলধন এত টাকা, তড়িৎ অনুপাত এত টাকা। তার মানে কি, আমি প্রথমেই দেখে বুঝতে পারতেছি আমার যেহেতু একটা অনুপাত দেওয়া আছে, এই অনুপাতের সূত্রটা আমার জানা লাগবে, তড়িৎ অনুপাতের সূত্র আমার জানা লাগবে। তড়িৎ অনুপাতে কি থাকে? তড়িৎ সম্পদ, তড়িৎ দায়। চলতি মূলধন আবার কীভাবে বের করি? আমার চলতি সম্পদ, চলতি দায়, এই দুটো আমার মাথায় রাখা লাগবে। চলতি সম্পদ দেওয়া আছে, চলতি দায় দেওয়া নাই। আচ্ছা, তো আমার যে সূত্রগুলো লাগবে, সূত্রগুলো আমি আগেই তোমাদেরকে দেখাইনি। এই যে চলতি অনুপাতেরটা লাগতেছে এবং তড়িৎ অনুপাতেরটা লাগতেছে। ওকে, আচ্ছা, ফাইন। ওকে, তাহলে আমার চলতি মূলধন যখন দেওয়া আছে, দেখো চলতি, এই সূত্রটাকে আমি রাখছি এখানে? না, রাখিনি। চলতি মূলধনের অনুপাত সূত্রটা এখানে রাখা উচিত ছিল, হ্যাঁ, আগের স্লাইডেরটা। সমস্যা নেই, আমরা বের করে ফেলি। চলতি মূলধন 30,000 টাকা। আচ্ছা, তাহলে চলতি মূলধন হচ্ছে আমার কি? চলতি সম্পদ, ঠিক আছে, আমরা জানি, মাইনাস চলতি দায়। ওকে, আচ্ছা, সো চলতি সম্পদ আমাদের দেওয়া কত আছে আমি জানি না ভাই, আমার দুটো মিলে দেওয়া আছে 30,000 টাকা। বাট ওয়েট, আমার এই যে 30,000 টাকা দেওয়া আছে, আমরা সমীকরণের মতো এটা সলভ করতে পারি। চলতি সম্পদ আমাদের দেওয়া আছে 1,20,000 টাকা। 1,20,000 টাকা থেকে আমরা যদি চলতি দায়টা বাদ দেই, তাইলে থাকে আমার 30,000 টাকা। তাহলে আমি চলতি সম্পদটা এই পাশে নিয়ে এটাকে 30,000টাকে ওই পাশে নিয়ে আসবো সমীকরণের মতো। তাহলে আমার চলতি দায় দাঁড়াবে, ঠিক আছে, 120 থেকে 30 বাদ দিলে থাকবে 90,000 টাকা। তাহলে 90,000 হচ্ছে কি আমার চলতি দায়। বাট ওয়েট, এটা তো আমার ফাইনাল সলিউশন না, সো আমি এটাকে ডাবল টান এমনি দিছি জাস্ট একটা অ্যামাউন্ট বের করছি বলে। না, এটা আমাদের সলিউশন না। ওকে, আমাদের জিজ্ঞেস করছে মজুদ মাল কত, আমরা চলতি সম্পদ পাইলাম, চলতি দায় পাইলাম। এখন বলছে আমার তড়িৎ অনুপাত দেওয়া আছে। তাহলে এই যে তড়িৎ অনুপাতটা, আমরা জানি তড়িৎ অনুপাত আমার চলতি সম্পদ, মজুদ আর অগ্রিম খরচ আছে। ওকে, ফাইন। এইটার ভ্যালু 0.521। আচ্ছা, তাইলে আমি চলতি সম্পদ, চলতি দায় পাইলাম, চলতি সম্পদ হচ্ছে আমার কত? 1,20,000 দেওয়া আছে। 1,20,000 ডিভাইড বাই চলতি দায়। চলতি তড়িৎ দায় তো আমাদের বের করা লাগতেছে না, কারণ ওই যে আমার ব্যাংক জমাতিরিক্ত আমাদের নাই। ওকে, আচ্ছা, চলতি দায় হচ্ছে আমাদের 90,000 টাকা আমরা বের করলাম। ওকে, 90,000। এখন দেখো, এটাকে আমি যখন কি বলে ভাগ করে আমার ফলাফল কি আসা উচিত? 0.5 ডিভাইডেড বাই 1। আচ্ছা, তার মানে কি, নিচে যে থাকবে তার অর্ধেক হইতে হবে উপরে যে আছে তাকে, তাই না? আচ্ছা, তার মানে 90,000 যে আছে আমাদের নিচে চলতি দায়ে, উপরে তড়িৎ সম্পদে যে ভ্যালুটা থাকবে সেটাকে হইতে হবে কত? 90,000-এর অর্ধেক। তার মানে 90,000 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু 45,000 টাকা হইতে হবে আমার তড়িৎ সম্পদ। এখন দেখো, 45,000 টাকা যদি আমার তড়িৎ সম্পদ হতে হয়, আমার 1,20,000 যে চলতি সম্পদ, এখান থেকে তো কিছু জিনিস বাদ দিতে হবে। কি দিতে হবে? এই মজুদ মাল এবং অগ্রিম খরচ। যেহেতু অগ্রিম খরচের কোনো কথা বলা নাই, আমরা ধরে নেব যা বাদ দিতে হবে পুরোটাই আমার মজুদ। তাহলে চিন্তা করো, এই 1,20,000 থেকে 45,000 আসতে হলে আমাকে কত বাদ দিতে হবে? তো এখানে তো 45 থেকে 1,00,000 আসতে হলে 55 বাদ দেওয়া লাগবে আর 20, তার মানে আমার 55 আর 20 মানে 75,000 টাকা আমার বাদ দেওয়া লাগবে। ঠিক আছে, 75,000 টাকা যদি আমি বাদ দেই, তাইলে আমার আনসার বের হবে 45,000 টাকা। ওকে,
এবং 45,000 যদি হয় তাহলে কি হবে, এই দেখো ওই যে উপরে 45,000 আর নিচে 90,000, হ্যাঁ, যেটা আমার কি এই যে 0.5 টু দি ডিভাইডেড বাই 1-এ ফিরে আসে। ওকে, ফাইন। তোমাদের যদি কনফিউজিং লাগে ম্যাথটা আমাকে নিচে কমেন্টে জানাইতে পারো ভিডিওতে, অথবা একটু রিওয়াইন্ড করে আবার দেখবে ভিডিওটা, আমি কোন স্টেপের পর কোনটাতে গেছি, কীভাবে কানেক্ট করছি, এই জিনিসগুলো যদি খেয়াল করো বুঝে যাবে। এবার অ্যাগেইন না বুঝলে নিচে প্রশ্নে জানাবো। ওকে, ফাইন। এখন আরেকটা একই রকম প্রশ্ন এখানে কি বলতেছে, একটা কোম্পানির একটা নির্দিষ্ট হিসাব বছরে নিট বিক্রয় 1,75,000 টাকা, নিট আয় দেওয়া আছে, মোট সম্পত্তির প্রারম্ভিক এবং সমাপনী জেট দেওয়া আছে, সম্পত্তির আবর্তন অনুপাত। আচ্ছা, সম্পত্তির আবর্তন অনুপাত ভাই আমাদের তো সূত্র মুখস্থ রাখা লাগবে, তাই না? যেহেতু এটা অনুপাত বিশ্লেষণের চ্যাপ্টার আমরা পড়তেছি, এখানে কিছু জিনিস মেমোরাইজ করা লাগবে। ওকে, তো এখানে আমাদের কোন ফর্মুলাটা লাগতেছে, সম্পত্তি আবর্তন অনুপাতের যে ফর্মুলাটাই সেটাই, নেট বিক্রয় ডিভাইড বাই গড় মোট সম্পদ। এখানে খেয়াল রাখো গড় কথাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি তোমার প্রারম্ভিক এবং কোনো মানে যে কোনো সূত্রে যেখানে এই আবর্তন কথাটা উল্লেখ আছে, হ্যাঁ, এসব সূত্রগুলোতে যেখানেই দেখবা তোমার প্রারম্ভিক এবং সমাপনী জের কোনোভাবে বের করা যায় বা দেওয়া আছে, তাহলে অলওয়েজ সূত্রটাতে গড়টা ইউজ করো, গড় মোট সম্পদ, গড় দেনাদার, গড় পাওনাদার, এই টাইপের জিনিসপত্র ব্যবহার করবা। আর যদি তোমার প্রারম্ভিক বা সমাপনী যে কোনো একটা দেওয়া থাকে ওইটা দিয়েই কাজ করতে হবে, কারণ আমাদের অন্য কোনো তথ্য হাতে নাই। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমাদের এই কাজটা করার জন্য প্রশ্নে আমাদের কি কি দরকার দেওয়া আছে, নিট বিক্রয় দেওয়া আছে 1,75,000। ওকে, আচ্ছা, নিট আয় হচ্ছে মানে নিট মুনাফা, আমাদের নিট মুনাফা দরকার নাই। সো এই যে নিট আয় এইটা হচ্ছে আমাদের ওই যে আমি প্রায়ই বলি আমার স্টুডেন্টদেরকে যে সি ইউনিট বা অ্যাডমিশন টেস্টের মেন কাজই হচ্ছে তোমাকে ভুল করানো টিচারদের। সো এইভাবে এক্সট্রা ইনফরমেশন দিয়ে তোমাকে মনে করাবে যে আরে আমি তো এটা ব্যবহার করলাম না, এটা কই ব্যবহার হবে, ওই ধরনের কাজ করা যাবে না। এক্সট্রা ইনফরমেশন থাকবে তোমাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য, সেটা সচেতনভাবে এড়ায় যেতে হবে। ওকে, ফাইন। তো আর আমার অ্যাসেটের মোট সম্পত্তির প্রারম্ভিক এবং সমাপনী উদ্ধৃত দেওয়া আছে 3 লক্ষ এবং 4 লক্ষ। তাহলে আমরা বুঝতেই পারতেছি এই দুইটার মাঝামাঝি হবে হচ্ছে কি আমাদের গড়। 3 লক্ষ 4 লক্ষ যোগ করলে হয় 7 লক্ষ, এটাকে অর্ধেক করলে আমরা পাবো 3,50,000 টাকা। 3,50,000 টাকা। দেখো এইখানে আমার তাইলে 1,75,000-কে 2 দিয়ে গুণ করলে কিন্তু হয়ে যাচ্ছে আমার 3,50,000। ঠিক আছে, 2, তাহলে আমি কত পাচ্ছি 2 বার। ওকে, 2 বার কি নো, এই যে দেখো ভুল করে বসে আছে আমি নিজেই, হবে উত্তর হবে 0.5 বার, কারণ আমার যে আনসারটা বের হয়েছে এটা কি ছিল 1/2। 1/2 মানে কি অর্ধেক বার বা 0.5 টাইমস। ওকে, আর খেয়াল রাখো আবর্তন অনুপাতগুলো সবসময় কত বার সেটা বলে, ঠিক আছে, কত পার্সেন্ট না, অ্যাবসলিউট 0.5 না, হ্যাঁ, কতবার সেটা বলতে হবে, কতবার এটা আবর্তিত হয় এটা মিন করে। ওকে, আচ্ছা, 5 নম্বরে আসি। এখানে বলতেছে আমরা আগে প্রশ্ন দেখে নিই অলওয়েজ, হ্যাঁ, কি চাচ্ছে এটা একবার দেখে নিব আমরা অলওয়েজ। দেনাদার আবর্তন অনুপাত কত বা আবর্তন হার কত, মানে আবর্তন মানে কি কতবার আবর্তিত হচ্ছে। ওকে, আচ্ছা ফাইন, তাহলে আমার দেনাদার আবর্তন হারের বা আবর্তন অনুপাতের সূত্রটা আমার জানা লাগবে। এক, তোমাদের প্রশ্নে কি কি দেওয়া আছে, দেনাদার বছর শুরু এবং শেষে, দেখো ওই যে বছর শুরু এবং শেষে দেওয়া আছে, তার মানে কি এই দুটাকে যোগ করে আমি 2 দিয়ে ভাগ দেবো, মানে অ্যাভারেজ করবো আর কি। ওকে, আচ্ছা, আর আমার নগদে বিক্রয় দেওয়া আছে 40,000, যেটা মোট বিক্রয়ের 25%। আচ্ছা, ওইটা সলভের আগে আমি আপনাদের যে সূত্রটা দরকার, যেটা তোমাদের মেমোরাইজ করা লাগবে, সেটা এখানে আগে দিয়ে রাখলাম, যে দেনাদার আবর্তন হারের আমাদের সূত্র কি, নিট ধারে বিক্রয় এবং ডিভাইড বাই গড় দেনাদার। খেয়াল রাখো তোমার যদি নিট ধারে বিক্রয় না থাকে, শুধু যদি নিট বিক্রয় থাকে, মানে ধারটা বের করার তোমার উপায় নাই, সেক্ষেত্রে কিন্তু তুমি অবশ্যই নিট বিক্রয় যা আছে সেটা নিয়েই কাজ করবা। ওকে, বিকজ মানে তোমার তো কাজ করতে হবে, রাইট? একইভাবে দেনাদারের ক্ষেত্রেও যদি গড় বের করার উপায় না থাকে, শুধু প্রারম্ভিক বা সমাপনী থাকে, তুমি সেটাই বের করবা। ওকে, ফাইন। তো এখানে গড় দেনাদারটা আমাদের ইজি, 25 আর 15 যোগ করলে হয় 40,000 টাকা, তাহলে 40 ডিভাইড বাই 2 থাকে হচ্ছে আমাদের 20,000 টাকা হচ্ছে আমাদের গড় দেনাদার। এটা ইজি। বা নিট ধারে বিক্রয় কত আমাদের আমরা জানি, মোট বিক্রয়ের 25% হচ্ছে নগদে, ঠিক আছে, তাহলে 25% যদি নগদ হয়, আমাদের বিক্রয় জিনিসটা কি পুরো জিনিসটা মিলে তো 100% হইতে হবে, তাই না? তাইলে বাকি 75% কিসে হবে, ধারে। ওকে, ফাইন। আচ্ছা,
তোমরা যদি আমার আগের কোনো একটা ভিডিও দেখে থাকো তাহলে দেখে জানবা যে পার্সেন্টেজ তো আমরা এভাবে লিখি, ফাইন 25% মানে এটা ফাইন, কিন্তু 25% মানে কিন্তু 1/4 বা 4/1 ওকে। তার মানে আমার পুরো যে বিক্রয় হয়েছে এই পুরো বিক্রয়ের 4/1 হচ্ছে আমার নগদী বিক্রয়, এবং এটার ভ্যালু কত? 40,000 টাকা। ঠিক আছে, তাহলে চিন্তা করো 4/1 যদি আমার 40,000 টাকা হয় তাহলে বাকি 3 কত টাকা হবে? 3 দিয়ে গুণ, তাই না? 1 থেকে 3 যেতে গেলে আমরা কি করি? 3 দিয়ে গুণ দিই। তাহলে এই যে আমার ধারে বিক্রয় সেটা হবে আমার 40,000 টাকা গুণ 3, তাহলে কত? 1,20,000 টাকা। ওকে, আচ্ছা, বাট এটা আমাদের আনসার না, আমাদের রেশিওটা বের করতে হবে। তাহলে আমাদের নিট ধারে বিক্রয় বের হলো কত? 1,20,000 টাকা। আচ্ছা, তাহলে আমাদের দেনাদার আবর্তন হার কত বের হইলো? এই যে 1,20,000 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এই যে 20,000 টাকা। তাহলে আমরা জানি 1,20,000 মানে এসেনশিয়ালি 120 ডিভাইড বাই শুধু 20। ওকে, বিকজ এই 3টে শূন্য এই 3টে শূন্য এমনি কাটাকাটি, এই শূন্যটাকে কিন্তু আমরা চাইলে সরাই দিতে পারি, তার মানে 12/2। উত্তর হবে আমাদের 6 বার। ওকে, আমাদের আনসার পেয়ে গেলাম সি। সি হচ্ছে আমাদের আনসার। ওকে, 6 নম্বরে যাই। 6 নম্বরে কি বলতেছে? করলা কোম্পানির 31,500 টাকার চলতি মূলধন আছে, চলতি অনুপাত দেওয়া আছে, চলতি দায়ের পরিমাণ জিজ্ঞেস করছে। আচ্ছা, তাহলে আমি এটি একটু কি বলে ফাস্ট করার চেষ্টা করি। ঠিক আছে, তোমরা দেখো, তোমরা নিজেরাও করার ট্রাই করো। ওকে, আচ্ছা, চলতি দায়ের পরিমাণ জিজ্ঞেস করছে, চলতি অনুপাত দেওয়া আছে, তাহলে চলতি অনুপাত মানে হচ্ছে 5:2 আমার চলতি অনুপাত, চলতি মূলধন আছে। আচ্ছা, তাহলে চলতি মূলধন হবে আমাদের 5 - 2 = 3। তাহলে এই 3-এর ভ্যালু হচ্ছে 31,500। তাহলে 1-এর ভ্যালু হবে আমার 31,500 ডিভাইড বাই 3। ওকে, আচ্ছা, জিজ্ঞেস করছে আমার চলতি দায়ের পরিমাণ কত। আমার তো 1 দরকার না, আমার দরকার হচ্ছে 2। আমি এটা 2 দিয়ে গুণ দেবো, তাহলে 3 3 × 10 = 30। হ্যাঁ, হাতে আছে এই 15, 3 × 5 = 15, 10,000, 500 গুণ 2 21,000। ওকে, উত্তর 21,000 আছে। ওকে, ফাইন। আমি জানি না তোমরা আমার সাথে তাড়াতাড়ি করতে পারছো কিনা, বাট আমি এইভাবে হইলে করতাম এক্সামে, বাট আমরা এটা মুছে দিয়ে পুরোটা এখন স্থলি আগাবো। ওকে, আচ্ছা, তো দেখো আমি এটা করতে গেলে আমি প্রথমে কি ইউজ করছি? আমাদের চলতি অনুপাতটা ব্যবহার করছি, কারণ আমাদের চলতি অনুপাতটা দেওয়া আছে। ওকে, আচ্ছা, চলতি অনুপাত দেওয়া আছে 5:2। ওকে, ফাইন। তারপর আমাদের চলতি মূলধন অনুপাত লাগবে, এবং চলতি মূলধনটা কীভাবে বের করতে সেটা জানতে হবে। আচ্ছা, আমরা জানি চলতি মূলধন মানে কি? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে দেখো আমরা এই যে 5:2 এইটা আমরা এখানে কাজে লাগাবো। চলতি সম্পদ যদি আমার 5 ইউনিট হয়, চলতি দায় যদি আমার 2 ইউনিট হয়, চলতি মূলধন কতটুকু হবে আমাদের? চলতি মূলধন হবে আমাদের 3 ইউনিট, তাই না? যেহেতু আমরা এককে ভাঙতেছি আমরা, এবং 5, 2, 3 এগুলোর অ্যাবসলিউট ভ্যালু কত জানি না আমরা, বিকজ কমন কোন একটা জিনিস গুণ হবে, বাট ওই কমন জিনিসটা বাদ দিয়ে আমরা 2, 5, 3 এই ভ্যালুগুলো পাচ্ছি। ওকে, ফাইন। তাহলে আমরা চলতি মূলধনের ভ্যালু পেলাম 3 গুণ কোনো কিছু একটা। ওকে, আচ্ছা, এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে চলতি মূলধন 31,500 টাকা। তাহলে চলতি মূলধন এই যে 3 একক পাইলাম, এইটার ভ্যালু হচ্ছে 31,500 টাকা। বাট আমার প্রশ্নে কি বের করতে হবে? আমার প্রশ্নে জিজ্ঞেস করছে চলতি দায়ের পরিমাণ কত। তাহলে চলতি দায়ের পরিমাণ কত? আমার এই যে 2 একক। ওকে, আচ্ছা, তাইলে এই যে 31,500 এই যে আমার 3 একক আছে। ওকে, এই 3 একক থেকে আমার কি বের করতে হবে? 2 একক। তার মানে এইটাকে আমি 3 দিয়ে ভাগ দিলে কি পাবো? 1 এককের মান। সেটার সাথে আমি যদি 2 দিয়ে গুণ দিই তাহলে পাবো আমি 2 এককের মান। ওকে, আচ্ছা, আমরা জানি 315কে তুমি যদি 3 দিয়ে ভাগ দাও আসবে হচ্ছে 3 100 300, আর 3 5 15 105, আর পরে দুইটা শূন্য, তার মানে 10,500। সেটাকে 2 দিয়ে গুণ দিলে 21,000 টাকা। এটা হবে আমাদের চলতি দায়। ওকে, তোমাদের অনেকের মনে হইতে পারে যে ভাই আপনি কেমনে বুঝতেছেন কখন কোন সূত্রটা আমার কাজে লাগবে? আসলে ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি সবগুলা ফর্মুলা অ্যাটলিস্ট জানো, হ্যাঁ, এখানে কিন্তু আসলে খুব বেশি কঠিনগুলো আমার চোখের সামনে পড়তেছে না, বিকজ আমি বেশিরভাগই প্রিভিয়াস প্রশ্ন নিছি এখানে। তো খুব বেশি জটিল আসে না, জটিল ইন দ্য সেন্স যে আনকমনগুলো খুব বেশি আসে না, কমনগুলো আসে, বাট প্যাচটা তোমার ধরতে হবে। ওকে, সো এখানে যেমন আমার 5 আর 2 থেকে মানে বিয়োগ করে 3 বের করে যে আমার ওইটার সাথে গুণ করতে হবে,
ইনটুইশনটা কিন্তু আমার মাথায় বিল্ড হইতে হবে। এটা কীভাবে হবে ভাই? উইথ প্র্যাকটিস। তুমি যত বেশি প্রশ্ন সলভ করবা তত বুঝবা আচ্ছা আমি তো এই সূত্রটাকে এখানে কাজে লাগাইতে পারি। ওকে, ম্যাথমেটিক্স এরকমই আই থিঙ্ক। হ্যাঁ, তুমি যত প্র্যাকটিস করবা লাইক এনিথিং এলস অ্যাকচুয়ালি, তত বেশি তোমার ওই জিনিসটাতে এক্সপার্টিস বাড়বে, ইজিলি প্যাটার্নগুলো ধরতে পারবা। ঠিক আছে, ফাইন। 7 নম্বরে যাই। এখানে কি বলছে? সানরাইজ কোম্পানির 94,500 টাকা নিট চলতি মূলধন আছে। আচ্ছা, তার মানে চলতি মূলধন আমরা এখন খুব ভালো মতো বের করতে পারি। চলতি অনুপাত দেওয়া আছে, উক্ত কোম্পানির চলতি দায়ের পরিমাণ বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমি একটু প্রথমে একটু তাড়াতাড়ি করি, দেন তোমরা তোমাদের মতো করো, দেন আমার সাথে মিলাও যে শর্টকাটে আমার সাথে তোমাদের মিলে কিনা। আমার সাথে ফাস্টটা করতে পারলে তো আর ইভেন বেটার। ওকে, বাট দেন আমি ফুল ব্রেকডাউনটা দেখাচ্ছি। ওকে, ফাইন। তো আমার দেওয়া আছে চলতি মূলধন, আচ্ছা চলতি অনুপাত এবং চলতি দায়। আসলে একটু আগে যেটা করলাম সেটাই, রাইট? চলতি অনুপাত 5:2। ওকে, আচ্ছা এটাকে মাত্র করলাম এটাই? না, সেম না, ভিন্ন প্রশ্ন, বাট একদম সেম টাইপ, রাইট? তাহলে আমাদের যে চলতি মূলধন আছে, হ্যাঁ এই যে চলতি মূলধন আছে, এটার ফর্মুলা এখানে রাখি, ফাইন। যে চলতি মূলধন আছে শুধু এইটুকের ভ্যালু কত আমাদের? 5 - 2 = 3। আচ্ছা, চলতি মূলধন হচ্ছে এতটুকু, 94,500। তার মানে 3 অংশের ভ্যালু হচ্ছে আমার 94,500 টাকা। আচ্ছা ফাইন, জিজ্ঞেস করছে চলতি দায়ের পরিমাণ কত। আচ্ছা এগেইন ভাগ 3 গুণ 2, শেষ ভাই, এইটুকুই অঙ্ক। দেখো এই জাস্ট এইটুকু জায়গাগুলো আমার ম্যাথ করতে, ঠিক আছে? তোমাদের এক্সামে তো এক লাইনে হয়ে যাবে, হ্যাঁ তোমাদের প্রশ্নে যদি একটু চিপাচাপা করে লেখো। ফাইন, তাহলে 3 × 30 = 90, 3 × 1 = 3, হাতে আছে 3 × 5 = 15, 2টা 0, 31,500। 31,500 2 দিয়ে গুণ দিলে 63,000 টাকা হয়। ওকে, হ্যাঁ 63,000 টাকা আমাদের আনসার। ওকে, 8 নম্বরে আসি। 8 নম্বরে আমরা প্রথমে দেখে নিই যে প্রশ্নে কি চাইছে? মজুদ পণ্যের আবর্তন হার। আচ্ছা, মজুদ পণ্যের আবর্তন হার এগেইন আমাদের সূত্রটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা সূত্রটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইড বাই গড় মজুদ। আচ্ছা এইখানে আমি জানি না তোমরা পাইছো কিনা, অনেক ক্ষেত্রে তোমার বিক্রিত পণ্যের ব্যয় না দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে বিক্রয়টা দেওয়া থাকতে পারে, বিক্রয়টা ব্যবহার করবা। আর গড় মজুদের বেলা একটু আগে যে কথাটা বললাম, গড় না দেওয়া থাকলে যে একটা ভ্যালু দেওয়া থাকলে সেটাই নিয়ে কাজ করতে হবে। ওকে, ফাইন। তো আমার দেওয়া আছে কি? বিক্রয় দেওয়া আছে। আমার কি বিক্রয় লাগবে? না, বাট আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের করা লাগবে, সেটা আছে কিনা আমি জানি না। ওকে, ফাইন। তারপরে প্রারম্ভিক মজুদ দেওয়া আছে, ক্রয় দেওয়া আছে, বৎসরান্তে মজুদ মানে সমাপনী মজুদ দেওয়া আছে। ফাইন, তাইলে আমার যে গড় মজুদটা আছে, গড় মজুদ হবে কি? প্রারম্ভিক মজুদ 9,80,000 টাকা, তাহলে 980। 3টা শূন্য আমরা অমিট করে হিসাব করব, হ্যাঁ তাহলে আমাদের ক্যালকুলেশনটা ইজিয়ার হবে। ওকে, আর সমাপনী মজুদ হচ্ছে প্লাস 1020, 1020, তাহলে আমার কত হয়? 1000, 1900, 2000। বাট আমরা জানি এরপরে আরও 3টা শূন্য আছে, রাইট? তার মানে 20 লাখ। 20 লাখ হচ্ছে টোটাল, ডিভাইড বাই 2, আমার হচ্ছে 10 লাখ হচ্ছে আমার গড় মজুদ। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো 10 লাখ হইলো আমার গড় মজুদ। এখন আমার বের করতে হবে বিক্রিত পণ্যের ব্যয় কত। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয়ের আমার ফর্মুলা কি? আমাদের ফর্মুলা হচ্ছে প্রারম্ভিক মজুদ ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ, কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচটা নাই। ওকে, এই কারণে আমরা এই যে বিক্রিত পণ্যের ব্যয়, এটা পরিবর্তে আমরা কি ব্যবহার করব? বিক্রয়টাকে ব্যবহার করব। এইটা কিন্তু তোমাদের জানতে হবে। ওকে, তাহলে আমরা যদি লাস্টের 3টা শূন্য বাদ দিয়ে দিই, আমাদের থাকতেছে 6420 উপরে। এখানে আমরা লাস্টের 3টা শূন্য বাদ দিয়ে দিই, 10-এর পরে 3টা শূন্য থাকতেছে, পরে 3টা শূন্য কাটা। তো আমরা এখানে কাটাকাটি করি, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, তাহলে কি থাকতেছে? 1, 2, 3 ঘর। ঠিক আছে, 3 ঘর কি? 3টা শূন্য বাদ দিলে 3টা 6420, হ্যাঁ 64,000, 6,400, 10 লাখ, হ্যাঁ 2, 3। আচ্ছা আমি এখানে একটা শূন্য বেশি লিখে ফেলছি, এখানে 3টা শূন্য হবে। আমি এখানে বুঝতে মানে হিসাব কেন মিলে না। আচ্ছা এখানে 3টা শূন্য হবে প্রথমে, হ্যাঁ বিকজ এই যে এই 3টা শূন্য কেটে দিলে এখানে 3টা থাকে। দেখো অ্যাডমিশন টেস্টে তোমাদের কিন্তু অলওয়েজ চেষ্টা করতে হবে মাথাটা ঠান্ডা রাখতে। ওকে, তুমি যখন অনেকগুলো ম্যাথ করবে একটা না, মাথায় দেখা যাবে একটু
জট লেগে যেতে পারে বা কোনো একটা কোয়েশ্চেন একটু মিসহ্যাপ করে ফেলতেছো, প্রপারলি সলিউশন আসলে তো ফাইন, বাট হচ্ছে না, তুমি নেক্সটটাতে মুভ অন করবা। বা পারলে একটু সময় দিবা, বাট না পারলে অলওয়েজ মুভ অন, বিকজ এটা খুবই টাইম প্রেশারের একটা এক্সাম। সো আটকে থাকা মানে তুমি শেষ। ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমরা পাইতেছি কত? 642 ডিভাইড বাই 100। তো এটাকে আমরা যদি বসাই, দুইটা শূন্য মানে দুই ঘরের দিকে বাম পাশে ডেসিমালটা বা দশমিকটা যাবে, তাহলে 6.42 বার, এটা হবে আমাদের উত্তর। ওকে, আমাদের কি আছে? ইয়েস, 6.42 বার হচ্ছে আমাদের উত্তর। পেয়ে গেলাম আমরা আনসার। ওই যে এই যে দেখো, আমি সব ম্যাথ করার পরে আমি সূত্রটা তোমাদেরকে দেখাচ্ছি, আমি যে কোথায় কি ফর্মুলা রাখছি আমার খেয়ালই নাই। এই যে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিবর্তে তোমরা যে বিক্রয়টা ব্যবহার করতে পারবা, এটা কিন্তু মাথায় রাখা লাগবে। ওকে ফাইন, আমরা 9 নম্বর প্রশ্নে যাই। এখানে আমাদের চাচ্ছে কি? দেনাদারের আবর্তন হার। আচ্ছা, তো অ্যাগেইন আবর্তনের ক্ষেত্রে তোমার দেনাদারের আবর্তন হার, তারপরে এর আগেটা কি করলাম? মজুত পণ্যের আবর্তন হার না? হ্যাঁ, এই দুটা হচ্ছে সবচেয়ে কমন, এই দুটা ভালো মতো প্র্যাকটিস করবা। ওকে আচ্ছা, সো দেনাদার আবর্তন হারের ফর্মুলা কি? নির্ধারে বিক্রয় ডিভাইড বাই গড় দেনাদার। অ্যাগেইন যদি নির্ধারে বিক্রয় না থাকে তাহলে শুধু বিক্রয় ধরে করবো, এটা আমি লিখি নাই, ঠিক আছে? শুধু নির্ধারের বদলে নিট বিক্রয় যদি থাকে সেটাও ব্যবহার করবা। ওকে ফাইন, যদি না দেওয়া থাকে বাট বের করার উপায় থাকলে অবশ্যই বের করবা, নাহলে কিন্তু আবার ভাই ম্যাথ হবে না। হ্যাঁ, তুমি বলো যে ভাই তো বলছে যে শুধু বিক্রয় নিলে হবে না। ভাই আমি বলছি যে যদি তোমার যেটা দরকার, লাইক বিক্রিত পণ্যের ব্যয় একটু আগে মজুদ, হ্যাঁ মজুদ আবর্তনের ক্ষেত্রে এবং দেনাদার আবর্তনের ক্ষেত্রে নির্ধারে বিক্রয়, এগুলো আনঅ্যাভেলেবল থাকলে তুমি শুধু বিক্রয়টা ধরে ম্যাথ করতে পারবা। ওকে ফাইন, তো নাহার হার্ডওয়্যার স্টোরের একটা নির্দিষ্ট বছরে নির্ধারে বিক্রয় ছিল 65 লাখ টাকা। ফাইন, বিক্রিত পণ্যের ব্যয় 50 লাখ টাকা। ওয়াও ফাইন, বছর শুরুতে এবং শেষে দেনাদার পরিমাণ দেওয়া আছে 6 লাখ 7 লাখ, দেনাদার আবর্তন হার। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, কোশ্চেনটা খুব ইজি অ্যাকচুয়ালি। হ্যাঁ, উপরে 65 লাখ, আমি শুধু 65 লিখতেছি, নিচে আমাদের গড় দেনাদার লাগবে। তো গড় দেনাদার আমাদের কত? এই যে 6 লাখ এবং এই 7 লাখ, এই দুটার গড়, এই দুটার গড় হচ্ছে 6.5 লাখ। এখানে তুমি বলতে পারো ভাই পুরোটা লিখতেছেন না কেন? ভাই আমি তো জানি পরে কত, 5টা শূন্য, রাইট? এখানে উপরে 5টা শূন্য, এখানেও 5টা শূন্য, এই কারণে লিখতেছি না ভাই, আমার জায়গা লাগবে। ওকে, তো যাই হোক, তুমি প্রত্যেকটার সাথে ওই যে 1 লাখ গুণ দিয়ে দেখো, এখানে 6.5 লাখ আসবে, এখানে 65 লাখ আসবে। ওকে ফাইন, তো এই জিনিসটাকে তুমি হয়তো বা অনেকে ক্যালকুলেট করতে পারো না। হ্যাঁ, তো ওইটার জন্য আমি একটা ইজি ওয়ে দেখাই। এই যে 65 না, 65 উপরে নিচে তুমি 10 গুণ করে দাও, এই যে শূন্য, এই যে 65, শেষ, রাইট? তাহলে আমাদের এটা কাটাকাটি করতে এখন লাগবে আমাদের 10, রাইট? এখানে 1, এর 10 গুণ দিলেই 650 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের দেনাদার আবর্তন হচ্ছে কতবার? 10 বার। ওকে হ্যাঁ, 10 বার হচ্ছে আমাদের আনসার। ফাইন, তো এখানে যাওয়ার আগে আরেকটা জিনিস, এখানে দেখো তোমার বিক্রিত পণ্যের ব্যয়টা দেওয়া ছিল, বলছিলাম না যে এক্সট্রা ইনফরমেশন বা ডিস্ট্র্যাক্টিং ইনফরমেশন দেওয়া থাকবে। হ্যাঁ, অলমোস্ট অ্যাকাউন্টিংয়ের বেশিরভাগ ম্যাথের প্রশ্নে, ইফ নট অল, তোমাদের সবগুলোতে এই ধরনের ডিস্ট্র্যাক্টিং ইনফরমেশন থাকবে। ওকে ফাইন, তারপরে দেখো কি বলতেছে, অ্যাগেইন লাস্টে একটা ইজি প্রশ্ন দিয়ে শেষ করতেছি। চলতি সম্পত্তির পরিমাণ কত জিজ্ঞেস করছে। আচ্ছা, আমাদের চলতি অনুপাত দেওয়া আছে 3:2 এবং চলতি মূলধন দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখো চলতি মূলধন থেকে আমার চলতি সম্পত্তিতে যেতে হবে। আমি চলতি দায় করাইছি, এখন চলতি সম্পত্তি করতে হবে। তোমরা একটু নিজেরা করো, দেন আমার সাথে সাথে আগাও। সূত্রকে আমি লিখে রাখছি, বাট আমি সূত্র ছাড়াই আমরা করি। ওকে আচ্ছা, বিকজ আমরা জানি, রাইট? তো চলতি অনুপাতের আমরা জানি কি 3:2। আচ্ছা, 3:2 যদি আমার চলতি অনুপাত হয়, তাহলে আমার সম্পদ এটা, দায় এটা, ঠিক আছে? এটা হচ্ছে সম্পদ, এটা হচ্ছে আমাদের দায়। তাহলে আমাদের চলতি মূলধন, তার মানে চলতি মূলধন, ওকে, আমাদের কত টাকা আসে? 1,80,000। বাট এটার ভ্যালু কত? 3 - 2, তাই না? সম্পদ, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। ওকে, 3 - 2 = 1। তার মানে এই এক অংশের ভ্যালু কত? 1,80,000 টাকা, রাইট? এবং আমাদেরকে প্রশ্নে জিজ্ঞেস করছে কি চলতি সম্পত্তি কত, তাহলে সম্পত্তি আমার 3 গুণ, এই একের সাথে আমি 3 গুণ দিব না, রাইট? তাহলে 1,80,000 যে আছে এটাকে আমি 3 গুণ করব, গুণ 3, ঠিক আছে? 3 1 লাখে 3 লাখ, 3 8 24, মানে 2,40,000। তাহলে 5,40,000 টাকা হয় হচ্ছে আমাদের কত? চলতি সম্পত্তি, 5,40,000
40,000 টাকা হয় আমাদের চলতি সম্পত্তি। তো এই যে ম্যাথটা করতে কিন্তু তোমার ওই যে সূত্রগুলো আমি একটু আগে দেখাইলাম, হ্যাঁ, চলতি অনুপাতের, চলতি মূলধন অনুপাতের এবং চলতি মূলধন, এই সূত্রগুলো কিন্তু তোমার মাথায় থাকা লাগবে প্রপারলি সলভ করার জন্য। ঠিক আছে? সো এই তো আমাদের 10টা কোয়েশ্চেন সলভ করা শেষ। সো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে নিচে কমেন্টে করতে পারো। আর আমি বলবো যে যেহেতু কয়েকটা একটু জটিল প্রশ্ন, লাগলে 2বার ভিডিওটা দেখবা। হ্যাঁ, মানে ওই প্রশ্নটা একটু রিওয়াইন্ড করে দেখবা, না বুঝলে দিন আমাকে প্রশ্ন করবা। ঠিক আছে? দেখা হবে নেক্সট ভিডিওতে।